আমরা তার অনশন ভাঙবে, এই জন্য আমরা এসেছি, তাদের দাবিটা পৌঁছে দেবো আমরা। বলো বাবা, প্রত্যাশা করো তোমাদের যে দাবি নিয়ে আন্দোলন করছো এটা পৌঁছে দেবো সরকারের কাছে। তোমরা এখানে অনশন থাকবে, আমার এখানে আমার ম্যাডাম আছেন, আমাদের আমাদের আইডিএ প্রফেসর আছেন, আমাদের আরও দুইজন প্রফেসর আছেন। এই জায়গা থেকে আমরা আপনার ছাত্র হিসাবে আমাদের যে গণরায়টা আসলে আসলে ছাত্রের জন্য সবার, মানে সরকারি দল বলেন, বিরোধী দল বলেন, রাজনীতি হোক বা অন্য কিছু হোক, এটা তো আসলে সবার ম্যান্ডেট, মানে সবারই দাবি একটা। এটাকে শুধু রাজনৈতিক প্রেমে স্যার আবদ্ধ, শুধুমাত্র রাজনৈতিক প্রেমে দেখতে স্যার এটা আমি সমীচীন মনে করি না। আরেকটা বিষয় হচ্ছে স্যার, এই যে দাবিটা আমাদের, এই যে দাবিটা এখানে হচ্ছে এটা আপনার দাবি, আমরা আপনার সহযোদ্ধা, আমরা আপনার ছাত্র। আপনার দাবি আপনি কিভাবে সরকারের কাছে পৌঁছে দিয়ে বাস্তবায়ন করবেন সে বিষয়ে যত ধরনের সহযোগিতা প্রয়োজন স্যার, এটা আপনাদেরকে আমরা করতে চাই। আমি আবার থ্যাংক ইউ আপনাকে। আমি আবার বলছি যে ইস্যু নিয়ে আন্দোলন করছেন, এই ইস্যুতে সরকার ইতিমধ্যে আজকে বোধহয় কয়েকটা কিছু পাশ করেছে, আইনে অনেকগুলো পাশ করে স্বাক্ষর করেছে। হ্যাঁ, কিছু কিছু করে, আমি পুরোটা জানি না, কিছু করেছে। আমরা আশা করি ওনারা এগুলো নিয়ে আলোচনা করবেন, সংসদে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। অর্থাৎ এ ব্যাপারে আমার কথা এইটাই যে আমার শিক্ষার্থী আমরা তার অনশন ভাঙবে, এই জন্য আমরা এসেছি, তাদের দাবিটা পৌঁছে দেবো আমরা। বলো বাবা, দাবি দিনটা বলো, আমি ওনাদের পৌঁছে দেবো। দাবির দিনটার কথা বলো। আমরা যে তিনটি দাবি নিয়েছি, আমরা ওই তিনটি দাবি বাস্তবায়ন চাই। এর আগে কোটা আন্দোলন হয়েছে, বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে। আমার জীবনে কিছু অভাব নেই, আমার কোনো দরকার ছিল না যে আন্দোলন করার এবং কি এত বড় একটা আহত হয়ে আমার এত লম্বা টাইম হসপিটালে সাফার করা। কিন্তু আমরা একটা ব্যাপক পরিবর্তনের জন্য, ফ্যাসিবাদী কাঠামোর পরিপূর্ণভাবে রোধপাটনের জন্য আমরা আন্দোলন নেমেছিলাম। যে মানুষগুলোকে গুলি করে হত্যা করে আমরা রায়ের বাজার কবরস্থানে অজ্ঞাত হিসেবে বেওয়ারিশ কবর দেওয়া হয়েছে, সেগুলো আমরা এখনো বের করতে পারি না যে তারা কতজন ছিল। 1.5 বছর পরে শহীদ সোহেল রানার ডিএনএ টেস্টের মাধ্যমে তার মা ছেলের কবরের সন্ধান পেয়েছে জীবিত অবস্থায়, বা লাশও পায় নাই। এখন স্যার দেখেন, এমন একটা ইতিহাস, রক্ত মাখা ইতিহাস, 30,000 আমরা পঙ্গু হয়েছি, শহীদ হয়েছি। স্টিল আই হ্যাভ দ্য স্পাইন ইনজুরি। আমাদের কি চাওয়া ছিল এত বড় ত্যাগের পরে, যেই সংবিধান বারবার ফ্যাসিবাদকে উজ্জীবিত করে, ফ্যাসিবাদকে রিবর্ন করে, সেই সংবিধানকে আমরা একটা পরিবর্তনের রূপরেখায় আনতে চেয়েছি। এবং আলহামদুলিল্লাহ সকল রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে তারা 9টি মাস ঐক্যমত কমিশনে তারা মিটিং করেছে এবং একটা রাজনৈতিক সমঝোতা এসেছে। আসার পরে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া তারা সম্পূর্ণ করেছে। এবং রেফারেন্ডাম সেটা এটা কিন্তু বিএনপির প্রপোজ ছিল বাই সালাউদ্দিন আহমেদ, নাও হুইজ হোম মিনিস্টার অফ বাংলাদেশ। তাহলে এখন আপনারা রেফারেন্ডামের প্রস্তাব দিলেন, সেটা অনুযায়ী ফল হলো। সুতরাং পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের তো উচিত নয় যে এই রেফারেন্ডামকে 70% ম্যান্ডেট পেয়ে, তারা তো পার্লামেন্টারি ইলেকশনে ধরলাম 50% পেয়েছে, 51 দাবি করছে। ইলেকশন ইঞ্জিনের কথা আমি একদম বলবো না, আমি বলবো হ্যাঁ 51% পেয়েছে। তারপরেও কি রেফারেন্ডামের ম্যান্ডেট পার্লামেন্টারি ইলেকশনের ম্যান্ডেটের চেয়ে বেশি না? 50% বেশি না 70% বেশি? ওই 70% কি ভোট ছিল না মানুষ ছিল, বাংলাদেশের জনগণ ছিল? সেই মানুষের জনরায়কে উপেক্ষা করা পরিষ্কার পলিটিক্যাল ডিসিশন বা রাজনৈতিক প্রতারণা, যেটা আমরা আমাদের শরীর থেকে রক্ত করেছে টপ করে, আমরা আমাদের কাছে দায়বদ্ধ, আমরা আমার শরীর সাহেবের কাছে দায়বদ্ধ, শরীর ওসমান হাদির কাছে আমরা দায়বদ্ধ। সুতরাং একটা দাড়ি কমা, একটা সেমিকোলন, একটা হাইফেন এখান থেকে রিমুভ করা যাবে না। এই 70% জনগণের ম্যান্ডেটকে আপনাকে বাস্তবায়ন করতেই হবে। এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করার সুযোগ আমাদের পক্ষ থেকে নেই। এবং আপনি প্রথমে এসে যে কথা বলছেন, আমি কষ্ট হয়েছি যেটা রাজনৈতিক ইস্যু না, এটা সমগ্র বাংলাদেশের মানুষের মানবাধিকারের ইস্যু।
আপনি যখন ভিসি হন নাই তখন আমি ইনভাইটেড ছিলাম আপনার নর্থ ইউনিভার্সিটি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 25,000 শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে আমি সিনেট হলে কথা বলেছি। আমি বলেছিলাম যার ঘাড়ে 92 কোটি টাকা ঋণ তাকে কেন মনোনয়ন দিলেন, যার ঘাড়ে কোটি কোটি টাকা ঋণ তাকে কেন মনোনয়ন দিলেন? সব করেছেন, আমাদের কোনো আক্ষেপ নেই। আমাদের কথা স্যার, জনগণের ম্যান্ডেটকে আপনারা বাস্তবায়ন করবেন, নাহলে আমরা অনশন চালিয়ে দেবো ইনশাআল্লাহ।